সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি তৈরি করেছি ডায়েটের উপর। ডায়েট কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা পরে আলোচনা করব। আজকে আমরা শিখব ডায়েটকে কিভাবে তৈরি করা হয়। সেমিকন্ডাক্টর উপর যে ভিডিওটি তোমাদের জন্য দিয়েছিলাম, সেই ভিডিও থেকে তোমরা শিখেছ কিভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং কিভাবে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। সেমিকন্ডাক্টর ছিল দুই ধরনের, একটা ছিল বিশুদ্ধ আর একটা ছিল দূষিত। ধরো এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টর মধ্যে যদি ত্রিযুজি মৌল ডুপিং করা হয় তখনই তৈরি হয়েছিল পি টাইপ। আর যখন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে পঞ্চযুজি মৌল ডুপিং করা হয়েছিল তখনই তৈরি হয়েছিল এন টাইপ। এই পি টাইপটা এক ধরনের দূষিত অর্ধপরিবাহী এবং এই এন টাইপটা একটা দূষিত অর্ধপরিবাহী। যদি প্রশ্ন করা হয় পি টাইপটা কি পজিটিভ আর এন টাইপটা কি নেগেটিভ, তুমি বলবে না, কারণ পি টাইপটা নিউট্রাল, এন টাইপটা নিউট্রাল। কারণ পি টাইপে হোল যতগুলো আছে ইলেকট্রনও ততগুলো আছে, কিন্তু হোল সংখ্যা একটু বেশি বিধায় এই পি টাইপটাকে পজিটিভ হিসেবে চিন্তা করা হয় বা বিবেচনা করা হয়। একইভাবে এন টাইপেও কিন্তু হোল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, কিন্তু এই এন টাইপে ইলেকট্রন সংখ্যা হোল থেকে একটু বেশি বিধায় এটাকে নেগেটিভ হিসেবে কল্পনা করা হয়। তো যখন এই পি টাইপকে এন টাইপের সাথে জোড়া লাগানো হয় তখন কিন্তু কি তৈরি হবে? এক নম্বরে বলবো আমরা পিএন জাংশন ডায়োড। দুই নম্বরে বলবো অর্ধ পরিবাহী ডায়োড। তিন নম্বরে বলবো রেকটিফায়ার। এই পি টাইপকে যদি এন টাইপের সাথে জোড়া লাগাতে চাও তাহলে ইচ্ছা করলে কিন্তু জোড়া লাগাতে পারবে না, তার জন্য কিন্তু একটা বিশেষ ব্যবস্থার প্রয়োজন। এই ব্যবস্থাটা কি সেটা আমরা এখন দেখব। ধরো এই পি টাইপ এবং এই এন টাইপকে আমি একসাথে জোড়া লাগাতে চাচ্ছি। এটা হলো পি টাইপ এবং এটা হলো এন টাইপ। ধরলাম এটা হলো পি টাইপ এবং এটা হলো এন টাইপ। এই পি টাইপে ইলেকট্রনও থাকে, হোলও থাকে। ইলেকট্রন 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 এটার মধ্যে হোলও থাকে। কেন এটা পি টাইপ? কারণ ইলেকট্রন অপেক্ষা হোল বেশি। একইভাবে যেহেতু এন টাইপ, এটার মধ্যে কিন্তু হোল থাকে, যেহেতু এটা এন টাইপ তার মধ্যে হোল অপেক্ষা ইলেকট্রন বেশি থাকে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য খেয়াল রাখতে হবে। তোমরা জানো পি টাইপটাও কিন্তু একটা দূষিত অর্ধপরিবাহী, এন টাইপটাও কিন্তু একটা দূষিত অর্ধপরিবাহী। এই পি টাইপটা যদি সিলিকনের হয় তাহলে এন টাইপটাও কিন্তু সিলিকনের হতে হবে। যদি এটা সিলিকনের হয় এটা জার্মেনিয়ামের হয়, হবে না। যদি এটা জার্মেনিয়ামের এন টাইপ হয়, এটা যদি জার্মেনিয়ামের পি টাইপ হয় তাও কিন্তু কোনো আপত্তি নেই। অর্থাৎ মূল উদ্দেশ্য দুটি দূষিত অর্ধপরিবাহী একই পথার্থে হতে হবে। এই দুটো অর্ধপরিবাহীকে যখন একসাথে যুক্ত করলাম তখন দুইটা ঘটনা হয়। একটা হলো উচ্চতা, আর একটা হলো ব্যাপন। এই দুইটার কারণেই কিন্তু পি টাইপ এন টাইপের সাথে জোড়া লাগবে। তো উচ্চতাপ তো বোঝেই, মানে তোমার তাপ দিতে হবে। আর ব্যাপনটা কি? এটা কিন্তু রসায়ন বিজ্ঞান এবং বায়োলজিতে ওই ধারণাটা পেয়েছো। ব্যাপনের অর্থ হলো ছড়িয়ে পড়া। যেমন ধরো
কোনো একটা স্থানে সুগন্ধি আছে, কিছুক্ষণ পরে এই সুগন্ধিটা চারদিকে ছড়িয়ে যায়। অর্থাৎ ব্যাপন হলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে যাওয়া। এই পিটাপের মধ্যে যেহেতু হুল বেশি, যেগুলো লাল রঙে দেখতে পাচ্ছ, ইলেকট্রন অপেক্ষা হুল বেশি, তাহলে এখানে হুলের আধিক্য রয়েছে। এখানে অ্যান্টাপে দেখো ইলেকট্রন কিন্তু হুল থেকে বেশি, হুলও আছে, তার থেকে ইলেকট্রন বেশি। ফলে এখান থেকে ইলেকট্রন কিন্তু পিয়ের দিকে যেতে চাইবে, আর পি টাইপ থেকে হুল এন টাইপের দিকে যেতে চাইবে। কি কারণে? ব্যাপন প্রক্রিয়ার কারণে। কারণ যেহেতু এখানে হুল বেশি, সেখান থেকে হুল এন টাইপের দিকে, এবং যেহেতু এন টাইপে ইলেকট্রন বেশি, এন টাইপ থেকে ইলেকট্রন পি এর দিকে যেতে চাইবে। এখানে একটা কথা খেয়াল রাখো, আমরা যে পি টাইপের নেগেটিভগুলোকে বাউন্ডারি দিয়ে আটকে রেখেছি এবং এন টাইপের হুলগুলো কিন্তু বাউন্ডারি দিয়ে আটকে রেখেছি, এগুলো কিন্তু ফিক্সড থাকবে, এগুলো ফিক্সড। এই জন্য তাদেরকে বাউন্ডারি দিয়ে আটকে রেখেছে, মানে তারা লড়াচড়া করতে পারবে না। তা লড়াচড়া করবে কে? পি টাইপের হুলগুলো মুক্তভাবে নড়াচড়া করতে পারবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে প্রয়োজন বোধে। এন টাইপের এই মুক্ত ইলেকট্রনগুলো প্রয়োজন বোধে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে। এখন তারা যাবে কি কারণে? ব্যাপনের কারণে। যেহেতু পি টাইপের ফুল বেশি, এই কারণে পি টাইপ থেকে ফুল এন টাইপে, এবং এন টাইপ থেকে ইলেকট্রন পি টাইপের দিকে গমন করবে। তো যখন গমন করবে, এই ইলেকট্রন কিন্তু এই ফুলের কাছে এসে তাকে কি করে দেবে? ভ্যানিশ করে দেবে। তাহলে এই ইলেকট্রনটা এই হুলটাকে কি করে দিল? ভ্যানিশ করে দিল। একইভাবে এই ইলেকট্রনটা কিন্তু এই হুলের কাছে এসে এই হুলটাকে ভ্যানিশ করে দেবে। যেমন দেখো, এই যে ইলেকট্রনটা এখানে এসে তাকে ভ্যানিশ করে দিল। একইভাবে এই ইলেকট্রনটাও কিন্তু এখানে আসলো, এসে কী করলো? তাকে ভ্যানিশ করে দিল। এই ইলেকট্রনও এই হুলের কাছে আসলো, এসে কিন্তু ভ্যানিশ করে দিল। এই পর্যায়ে কি ঘটলো দেখো, এখানে পি টাইপের এই ইলেকট্রনগুলো এক পাশে রয়ে গেল এবং এন টাইপের এই হোলগুলো আরেক পাশে রয়ে গেল। এই মুহূর্তে এই ইলেকট্রন আর কিন্তু পি টাইপের দিকে আসতে পারবে না। কেন পারবে না? কারণ এখানে কিন্তু এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে, ফলে আসতে পারবে না। একইভাবে এই হোলগুলো কিন্তু আর পি টাইপ থেকে এন টাইপে যেতে পারবে না, কারণ এখানে কিন্তু প্লাসগুলো একটা ব্যারিকেড তৈরি করলো। অর্থাৎ এটা একটা ব্যারিকেড তৈরি করলো এবং এটা একটা ব্যারিকেড তৈরি করলো। এখানে দেখো, এই ব্যারিকেডের মধ্যে যতগুলো প্লাস থাকবে ততগুলো কিন্তু মাইনাস থাকলো। এখন তারা কিন্তু একটা ওয়াল তৈরি করে ফেললো, তারা কিন্তু একটা প্রাচীর তৈরি করে ফেললো, তারা কিন্তু একটা ব্যারিকেড তৈরি করে ফেললো। এটার নাম হলো পোটেনশিয়াল ওয়াল। আমরা বাংলা বলতে পারি বিভব প্রাচীর। এটাকে আমরা প্রতিবন্ধকও বলতে পারি। এই প্রাচীরের এক প্রান্তে প্লাস এবং আরেক প্রান্তে মাইনাস, যেহেতু প্রাচীরের এক প্রান্তে প্লাস এবং অপর প্রান্তে মাইনাস, তোমরা খেয়াল করো এটা কিন্তু প্লাস, এটা কিন্তু মাইনাস, ফলে একটা কিন্তু ভোল্টেজ তৈরি হবে। এই ভোল্টেজের কিন্তু একটা মান রয়েছে। মানটা কি? এই জায়গাটা এসে ভোল্টেজের একটা মান রয়েছে। তোমরা জানো, এক প্রান্তে যদি প্লাস চিহ্ন থাকে এবং অপর প্রান্তে যদি মাইনাস চিহ্ন থাকে, তখন কি তৈরি হয়? একটা ভোল্টেজ তৈরি হয় না? তাহলে তার মাঝখানে আমরা কি বলতে পারি? একটা ভোল্টেজ তৈরি হয়ে গেছে বলতে পারি। এই ভোল্টেজের কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে। তদ্রূপ এই বিভব প্রাচীরেরও কিন্তু একটি মান রয়েছে। এই ভোল্টেজের মান হলো 0.1 ভোল্টেজ থেকে 0.3 ভোল্টেজ পর্যন্ত হয়ে থাকে। এবং এই যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটাকে বলা হচ্ছে ডিপ্রেশন লেয়ার। নিঃশেষিত স্তর।
তাহলে এই ডিপ্লেশন লেয়ারটাও কিন্তু একটি নিউট্রাল, কারণ এটার মধ্যে যতগুলো প্লাস থাকবে ততগুলো কিন্তু মাইনাস রয়েছে। অর্থাৎ এই জন্যই এটাকে ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত স্তর বলা হয়। কারণ তাদের কাজ হলো এন ট্যাপ থেকে আর ইলেকট্রন পি ট্যাপে যেতে দেবে না, পি ট্যাপ থেকে আর হোল এন ট্যাপে যেতে দেবে না। এখন এই ভোল্টেজের পরিমাণটা কেমন হবে একটু দেখাচ্ছি। এই জায়গায় কিন্তু একটু বেশি থাকবে, এই জায়গায় একটু কম থাকবে, আর এটা লেয়ারটা হবে ঠিক এই পজিশনে, আর এই মানটি হলো 0.1 থেকে 0.3 ভোল্টেজ। এই যে ডিপ্লেশন লেয়ার, এই ডিপ্লেশন লেয়ার বা এই স্তরের ব্যাধের একটা মান রয়েছে, এই মানটা হলো 10⁻6 মিটার থেকে 10⁻8 মিটার। এই তথ্যগুলো আমাদের এমসিকিউতে অনেক কাজে লাগবে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে পি ট্যাপকে এন ট্যাপের সাথে জোড়া লাগানো হলো। প্রথমে যদি আমরা বলি এটাকে কেন পিএন জাংশন ডায়োড বলা হলো, কারণ দেখো একই ধরনের দুটি অর্ধ পরিবাহীকে বিশেষ ব্যবস্থায় যখন জোড়া লাগানো হলো তখন যে যুগ্মের সৃষ্টি হলো তাকে বলা হচ্ছে পিএন জাংশন ডায়োড। একই ধরনের বলতে এটা যদি সিলিকনের পি ট্যাপ হয় এটাও কিন্তু সিলিকনের এন ট্যাপ হতে হবে, এটা যদি জার্মেনিয়ামের পি ট্যাপ হয় এটাও কিন্তু জার্মেনিয়ামের এন ট্যাপ হতে হবে। আর বিশেষ ব্যবস্থা বলতে উচ্চ তাপ এবং ব্যাপন প্রক্রিয়ার কারণে যখন এন ট্যাপ থেকে মুক্ত ইলেকট্রন পি ট্যাপের মুক্ত হোলগুলোকে ভ্যানিশ করে ফেললো এক পাশেরটা, তখনই কিন্তু এই অংশটার মধ্যে আর কোনো মুক্ত হোল এবং মুক্ত ইলেকট্রন আর নেই, যার কারণে পি ট্যাপের এই ফিক্সড ইলেকট্রনগুলো এন ট্যাপ থেকে ইলেকট্রনকে আর আসতে দেয়নি, বা এন ট্যাপের এই ফিক্সড হোলগুলো পি ট্যাপের মুক্ত হোলগুলোকে আর আসতে দেয়নি বিকর্ষণের কারণে। ফলে এই অঞ্চলটা হয়ে গেল নিঃশেষিত অঞ্চল বা নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার। আর যেহেতু এক পাশে মাইনাস রয়েছে অর্থাৎ পি টাইপের দিকে ফিক্সড মাইনাসগুলো, এর জন্য এটার নাম হলো মাইনাস প্রান্ত, এবং এন টাইপের এই ফিক্সড প্লাসের কারণে এটা হয়ে গেল প্লাস প্রান্ত। ফলে এই জায়গাটার জন্য একটা বিভব প্রাচীর তৈরি হলো যার মান হলো 0.1 ভোল্টেজ থেকে 0.3 ভোল্টেজ, অত্যন্ত অল্প মানে একটা ভোল্টেজ। এবার এটাকে কেন ডায়োড বলা হচ্ছে, তোমরা জানো পি টাইপ এবং এন টাইপ উভয় নিউট্রাল, বাট পি টাইপে একটু হুল বেশি বিধায় এটা পি টাইপ তড়িৎদ্বার হিসেবে কাজ করবে, এবং এন টাইপে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি বিধায় এটা এন টাইপ তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। এই জন্য এটার নাম হচ্ছে ডায়োড। ডায়োড মানে তড়িৎদ্বার, একটা দুইটা তড়িৎদ্বার। আর অর্ধপরিবাহী বলা হয়েছে এই কারণে যেহেতু পি টাইপটা একটা দূষিত অর্ধপরিবাহী এবং এন টাইপটা একটা দূষিত অর্ধপরিবাহী, দুইটি দূষিত অর্ধপরিবাহী দ্বারা যুক্ত হয়েছে বিধায় এটার নাম হচ্ছে অর্ধপরিবাহী ডায়োড। আর রেকটিফায়ার কথার অর্থ হলো তড়িৎ প্রবাহকে একদিকে যাওয়ার অনুমতি দেয়, অর্থাৎ এই যে পিএন জাংশন ডায়োড এটা কিন্তু তড়িৎ প্রবাহকে একদিকে যাওয়ার অনুমতি দেবে। যেহেতু এটা পিএন জাংশন ডায়োড, তাহলে ডায়োড এক ধরনের রেকটিফায়ার, কারণ তার কাজ হলো তড়িৎ প্রবাহকে একদিকে যাওয়ার অনুমতি দেবে। এই ডায়োডটা কীভাবে তড়িৎ প্রবাহকে একদিকে যাওয়ার অনুমতি দেয় সেটা এখন আলোচনা করব। তার পূর্বে আমরা একটু জেনে নিই এই যে পিএন জাংশন এটাকে লেখা হয় এভাবে, অর্থাৎ এক প্রান্তে পি আর এক প্রান্তে এন। ধরো এই প্রান্তে একটা তার লাগানো আছে, এই প্রান্তে একটা তার লাগানো আছে, এটাকে প্রতীক হিসেবে লেখা হয় এটা হলো প্রতীক, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস, ত্রিভুজের মতো যেটা দেখতে পাচ্ছ এটা প্লাস এটা মাইনাস। ইলেকট্রনিক্সের যতগুলো যন্ত্রপাতি রয়েছে তার মধ্যে এই ডায়োড ডিভাইসটি অনেক গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, এবং এটাকে এভাবে দেখা যায়, এরকম একটা দণ্ড থাকে আর তার পাশে একটা সোনালি কালারের ব্যান্ড থাকে যেটাকে আমরা দেখতে পাবো এইভাবে। এই হলো ডায়োড, এটা হলো ডায়োডের প্রতীক। ডায়োডটা দেখতে এমন, ডায়োডের গঠনটা এমন। এই ডায়োডের কাজ হলো তড়িৎ প্রবাহকে একদিকে যাওয়ার অনুমতি দেয়, অর্থাৎ এটা রেকটিফায়ার হিসেবে কাজ করে।
তোমরা জানো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তো পৃথিবীকে যে কক্ষপথে ঘুরতে বলা আছে সেই কক্ষপথে কিন্তু ঘুরবে, অন্য কক্ষপথে ঘোরার কিন্তু অনুমতি নেই। তদ্রূপ ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে পথে ঘুরছে সেই পথে কিন্তু ঘুরবে, এটা তাকে রেকটিফাই করা হলো, অর্থাৎ তাকে অনুমতি দেওয়া হলো তুমি এই পথে ঘুরো। তদ্রূপ একইভাবে ডায়োডও তড়িৎ প্রবাহকে যে পথে যাওয়ার অনুমতি দিবে ঠিক সেই পথে কারেন্টকে যেতে হবে, অন্য পথে যাওয়ার কোনো সুযোগ নেই। ডায়োড কীভাবে তড়িৎ প্রবাহকে অনুমতি দেয় সেটা বুঝতে হলে দুই ধরনের বায়াস বুঝতে হবে। একটা হলো ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী যুগ, আরেকটা হলো রিভার্স বায়াস বা বিমুখী যুগ। ধরো এটা হলো পি টাইপ, এটা হলো এন টাইপ, তার মধ্যে কি বেশি থাকে? হোল। একইভাবে এন টাইপে কি বেশি থাকে? মুক্ত ইলেকট্রন। এখন এই অবস্থায় যদি তাকে বাইরে দিয়ে একটা ভোল্টেজ প্রয়োগ করতে দেওয়া হয়, এই ভোল্টেজটা এমনভাবে যুক্ত করতে হবে যেন এই প্লাস প্রান্ত সাথে পি এবং মাইনাস প্রান্তের সাথে এন যুক্ত থাকে, তখন এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস অর্থাৎ সম্মুখী যুগ। তাহলে ফরওয়ার্ড বায়াস কাকে বলে তুমি বলতে পারবা? বাহ্যিক ভোল্টেজকে ডায়োডের সাথে এমনভাবে যুক্ত করতে হবে যেন ব্যাটারি বা কোষের পজিটিভ প্রান্তের সাথে ডায়োডের পি টাইপ এবং ব্যাটারি বা কোষের নেগেটিভ প্রান্তের সাথে ডায়োডের এন টাইপ যুক্ত থাকে, তখন এই ধরনের বায়াসকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এটা যুক্ত করা হচ্ছে মূলত ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ প্রবাহিত হওয়ার জন্য। যেহেতু এই পি টাইপ এক ধরনের পজিটিভ কল্পনা করা হয়, তাহলে পজিটিভ পজিটিভ মিলে গেছে, এবং এন টাইপকে এক ধরনের নেগেটিভ কল্পনা করা হয়, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে গেছে, এই জন্য এটা ফরওয়ার্ড, মানে মিলে গেলে ফরওয়ার্ড, না মিলে রিভার্স। এখন কি হয় দেখো, যখন এই ব্যাটারি বা কোষটা যুক্ত করলা, যেহেতু এখানে কোষ 1.5 ভোল্টেজে একটা কোষ যুক্ত করলা, আমরা জানি এই যে বিভব প্রাচীর তার ভোল্টেজটা ছিল 0.3 ভোল্টেজ। এমনভাবে এই ভোল্টেজটা প্রয়োগ করতে হবে যাতে তার ভোল্টেজ এই 0.3 অপেক্ষা বেশি হয়, তাহলে তুমি এই প্রাচীরটাকে ভাঙতে পারবে, নতুবা কিন্তু এই প্রাচীরটাকে ভাঙতে পারবে না। কারণ তুমি লক্ষ্য করেছো এই প্রাচীরটার মধ্যে কি রয়েছে? প্লাস এবং মাইনাস সমানভাবে রয়েছে। তো এই প্রাচীরটাকে ভাঙতে হলে তুমি যদি এখন 0.1 ভোল্টেজ ব্যবহার করো তাও হবে না, 0.2 ভোল্টেজ ব্যবহার করে হবে না, 0.3 ভোল্টেজ কমপক্ষে ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখতে হবে, যদি এই ডায়োডটি সিলিকনের হয় তাহলে যে ধরনের ভিনর তৈরি হবে, যদি এটা জার্মেনিয়ামের হয় তাহলে আরেক ধরনের ভিনর তৈরি হবে। তো আমাদের এই বিভব প্রাচীরটার মানটা জানা থাকতে হবে, তাহলে আমরা ওই অনুসারে ভোল্টেজ ব্যবহার করতে পারবো। যদি এখন যে বিভব প্রাচীরের মানটা যত থাকবে তার চেয়ে যদি কম পরিমাণ ভোল্টেজ ব্যবহার করো তাহলে হবে না, অবশ্যই তার চেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? এই প্লাস এই হুলগুলাকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করার পরে তারা কিন্তু এই প্রাচীর দিকে ধাবিত হবে, সবাইকে তো প্রাচীর দিকে ধাবিত হবে। একইভাবে এই কোষের নেগেটিভ প্রান্তের কারণে ইলেকট্রনগুলো এই প্রাচীরের কারণে ধাবিত হবে, ফলে প্রাচীরটা দেখো একটু কিন্তু সংকীর্ণতা হয়ে যাবে, এবং ডিপ্রেশন লেয়ার, এই ডিপ্রেশন লেয়ারটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যখন প্রাচীরের ওপর দুই দিক থেকে ধাক্কা তৈরি হয় তখন প্রাচীরটা এক পর্যায়ে ভেঙে যায়, ভেঙে গিয়ে তখন এই হুলগুলো এদিক দিয়ে চলাচল শুরু করে, অর্থাৎ পি টাইপ থেকে হুলগুলো কোষের মধ্যে দিয়ে চলাচল শুরু করে। একইভাবে ইলেকট্রনগুলো পি এর মধ্য দিয়ে কোষের মধ্যে দিয়ে এইভাবে চলাচল শুরু করে। তাহলে দেখো কারেন্টটা তাহলে কোন দিক দিয়ে প্রবাহিত হলো? ঠিক এই পজিশন দিয়ে কিন্তু কারেন্টটা প্রবাহিত হলো। এটা হলো আয়ের মান, অর্থাৎ আয়টা প্রবাহিত হলো এই পথে।
আমরা দেখলাম ফরওয়ার্ড বায়াসে অল্প ভোল্টেজ প্রয়োগ করে আমরা কারেন্ট পেয়ে যাচ্ছি। একটা কোষের মান তো 1.5 ভোল্টেজ, তাহলে একটা কোষ ব্যবহার করলে কিন্তু আমরা অতি সহজে কারেন্ট পেয়ে যাচ্ছি। আমরা দেখলাম ফরওয়ার্ড বায়াস কারেন্ট যাওয়ার অনুমতি দিল। যেহেতু এই ডায়োডটি তড়িৎ প্রবাহকে একদিকে যাওয়ার, কোন দিকে যাওয়ার, ঠিক এই পথে যাওয়ার অনুমতি দিল, এই জন্য এই ডায়োডটিকে বলা হচ্ছে রেকটিফায়ার। এখন আমরা এই ডায়োডের উপর রিভার্স বায়াস প্রয়োগ করব। এটা হলো পি ট্যাপ, এটা হলো এন ট্যাপ, এখানে কি রইল হোল, আর এখানে কি রইল ইলেকট্রন। আমরা এখন এই ডায়োডের উপর রিভার্স বায়াস প্রয়োগ করব। রিভার্স বায়াস হলো পি এর সাথে নেগেটিভ। এবার কিন্তু দেখো একটু বেশি ভোল্টেজ প্রয়োগ করলাম, অর্থাৎ দুইটা কোষ মানে 3 ভোল্টেজ। তারপর আমরা সহজে কারেন্ট পাবো না। কেন? দেখো, ব্যাটারির এই মাইনাসের কারণে হোলগুলো আকর্ষিত এই প্রান্তে চলে আসবে, অর্থাৎ একটু সংকীর্ণত হয়ে যাবে। একেবারে প্লাসের কারণে এই মাইনাসগুলো এই পাশে চলে যাবে। ফলে দেখো এই ডিপ্রেশন লেয়ারটা কিন্তু আগের তুলনায় কিন্তু বেড়ে গেল। ভোল্টেজ যত বাড়ায়, যদি ভোল্টেজ এখন 3 ভোল্টেজের জায়গায় যদি আমি এখন 4 ভোল্টেজ করি, তখন দেখা যাবে এই হোলগুলো আরও চেপে যাচ্ছে, অর্থাৎ একেবারে কাছাকাছি চলে আসলো। একেবারে মাইনাসগুলো অনেক কাছাকাছি চলে আসলো। ফলে দেখো এই স্তরটা কিন্তু আরও বেড়ে গেল। এখন দেখো স্তরটা অনেক বড় হয়ে গেল, অর্থাৎ এই ভিন্নটার মান পূর্বের চেয়ে অনেক অনেক বেড়ে গেল, যার কারণে এই রিভার্স বায়াসে তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। তাহলে এখানে দেখো এই রিভার্স বায়াসে কিন্তু কারেন্ট যাওয়ার অনুমতি নেই। এই কারণে বলা যায় ডায়োড শুধু ফরওয়ার্ড বায়াসে কাজ করে, রিভার্স বায়াসে কাজ করে না, অর্থাৎ রিভার্স বায়াসে কারেন্ট যাওয়ার অনুমতি পায় না। কিন্তু রিভার্স বায়াস থেকেও কারেন্ট পাওয়া যাবে। কিভাবে তা সম্ভব? যদি ভোল্টেজের মান আমরা যদি আগের তুলনা আরও বাড়িয়ে দিই, অর্থাৎ ধরো 6 ভোল্টেজ দিলাম, তাও কারেন্ট নেই, 7 ভোল্টেজ দিলাম, দেখা গেল কারেন্ট পাওয়া গেল, তখন কি হয়, এই হোলগুলো একেবারে তখন বের হয়ে যায়। এই হোলগুলো এখানে আর থাকে না, তখন এই প্রান্ততে বের হয়ে যায়। একেবারে ইলেকট্রনগুলো এই প্রান্তে থাকে না, তখন ইলেকট্রনগুলো এই প্রান্ততে বের হয়ে যায়। তখন এই হোল এই পথে এবং ইলেকট্রন এই পথে যায়, তখন কিন্তু কারেন্ট যাওয়ার অনুমতি পায় এবং এই পথে দেখো কারেন্ট যাওয়ার অনুমতি পেল। তখন এই ডিপ্রেশন লেয়ারটা একেবারে ভেঙে চৌচির হয়ে গেল, অর্থাৎ কোনো আর ডিপ্রেশন লেয়ার নেই। তখন হঠাৎ করে বিশাল পরিমাণ কারেন্ট পাওয়া যায়। দেখা গেল 6 ভোল্টেজও কারেন্ট পাওয়া গেল না, কিন্তু 7 ভোল্টেজে হঠাৎ করে বেশি পরিমাণ কারেন্ট পাওয়া গেল। এটা হলো রিভার্স বায়াসের বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করছো যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যাওয়ার অনুমতি পেয়েছিল পি এর থেকে এন এর দিকে, রিভার্স বায়াসে কারেন্ট যাওয়ার অনুমতি পেল এন থেকে পি এর দিকে। খুব ভালোভাবে খেয়াল রাখবা যে ফরওয়ার্ড বায়াস পি থেকে এন এর দিকে কারেন্ট যাওয়ার অনুমতি দেয়, আর রিভার্স বায়াস যদি কারেন্ট যাওয়ার অনুমতি দেয় সেটা হবে এন থেকে পি এর দিকে। তাহলে আমরা লক্ষ্য করলাম ডায়োড কীভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে, অর্থাৎ ডায়োড তড়িৎ প্রবাহকে কীভাবে একদিকে কারেন্ট যাওয়ার অনুমতি দিচ্ছে। আজকের ক্লাস থেকে আমরা ডায়োডকে কীভাবে তৈরি করা হয় শিখলাম, এবং ডায়োড কীভাবে তড়িৎ প্রবাহকে একদিকে যাওয়ার অনুমতি দেয় তাও শিখলাম। আজকের ক্লাস এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।